ও তোর দেহ জমি তোর দেহ জমি তোর দেহ জমি রইল পতি কেন চাষ করিলি না মন চাষা চাষা তোর শেষকালে হবে দুর্দশা তোর শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তোর এই দেহ জমি দেহ জমি রইল পতি দেহ জমি রইল পতি, তোর দেহ জমি রইল পতি কেন চাষ করিলি না মন চাষা শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে জমি তো এক রকমের নয়। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, মনে পড়ে যায় বলি রাজার কথা। বলি দান যজ্ঞের করেছিল আয়োজন। বলি মনে মনে ভাবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা হবে। ঘোষণা দিল তবে যে যাহা চাইবে তার ধারে তারে বলি তাই দেবে, চাহিলেই পাওয়া যাবে। ভগবান মনে মনে চিন্তা করে ভগবান কি করিল, বলিরে ছলিতে যিনি স্বয়ং জগৎ পিতে 52 বট মূর্তি ধরে বলির বাড়ি হাজির হল। 52 বট, এই বুড়ো আঙুলের মাপ রেখো 1 বট, এই জন্য ওটাকে বলে বামুন অবতার। ভগবান তাড়াতাড়ি গিয়ে বলির বাড়ি যখন দিল দর্শন, বলি রাজা ডেকে কয় দেখো তো এই বামুন বীর কি চায়, ওর মনোবাসনা করো হো পূরণ। আমরা বামুন বীর বলি না ছোট মানুষের, বামুন বীর বলেন না নাকি? আপনারা চেনেন তো নাকি? দাঁড়ায় তার গৃহস্থলে ভগবান ডেকে বলে দেখো অত অহংকার করা ভালো না, আগে তুমি দেখো ভেবে আমি যা চাবো তুমি তাই দেবে। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, মনে মনে করহ চিন্তন। বলি রাজা মনে ভাবে এই বামুন বীর কি বাসা, ঠিক আছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হইব এখন, তাহলে কথা মানো।
তামা তুলসী আর গঙ্গা জল আনো। ওটা স্পর্শ করে বলতে হবে, বলি সকলের গোচরে, যাহা চাহিবে তাহা দেবে করে। তামা আনলো, তুলসী আনলো, আর ঝাড়িতে গঙ্গা জল ছিল। কাণ্ড হলো আশ্চর্য। বলির গুরু শুক্রাচার্য মনে মনে করিল চিন্তন, হায় হায় রে, আজ নারায়ণ বামন বীর রূপ ধরে এসেছে ওর দ্বারে। ওর সব কিছু করিতে হরণ। মনে আমার আসে ভাবো, আমি একটু বৃহৎ মক্ষিকা হয়ে ওই ঝাড়ির নালের মধ্যে গিয়ে গঙ্গা জল বন্ধ করে দেব, ব্যাঘাত ঘটাবো। তামা তুলসী যখন ধরে, কিন্তু ঝাড়ির গঙ্গা জল আর নাহি পড়ে। ছিদ্র বন্ধ হইল যখন, ভগবান বলে বলির সাক্ষাৎ, ওর ভিতরে করো কুশাঘাত, ময়লা আবর্জনা হয়েছে পূরণ। যখন কুশ দিয়ে আঘাত করে, লাগলো শুক্রাচার্যের এক চোখের উপরে, এক চোখ টানা হলো তখন। এই জন্যে প্রবাদ আছে, বলি আমি আপনাদের কাছে মন দিয়ে করিবেন শ্রবণ। দানি বেটা দান করে, কৃপণে করে মানা, তার সাক্ষী শুক্রাচার্য এক চোখ হলো টানা। আহা, তামা তুলসী গঙ্গা জল হাতে ধরে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ করে ডেকে বলে স্বয়ং নারায়ণ, বলি তুমি কথা লবে, আমাকে ত্রিপদ ভূমি দেবে। বলে এই নিবার জন্য এত আয়োজন। 3 পা জমি, মাত্র ত্রিপদ ভূমি চাহিলে আমার কাছে তুমি। তার জন্য ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ করিলে কি কারণ? ছোট ছোট বাজাও, ছোট ছোট শুনতে দাও মানুষদের, তুমিও শোনো। নারায়ণ বলে তবে তাহলে এবার জমি দিতে হবে। আমি রাখি আমার দুটি যে চরণ, দুটি যে চরণ, ছোট ছোট দুটি যে চরণ। ভগবান কি করিল? 2 পা দিয়ে স্বর্গমর্ত পাতালে ঢেকে দিল। বলি রাজাই অবাক হইল তখন, মনে মনে ভাবে তাই জীবনে এমন তো আর দেখি নাই, এ তো সব ভূমি করেছে হরণ। বলি ডেকে বলে তাই, যাক তোমারও আর পা নাই, আমারও আর জমি নেই, তাহলে জানিয়ে শুনিয়ে তুমি করো গমন। ওই কথা শোনার পরে নারায়ণ নাভিস্থল থেকে 3য় পা বের করে, বলে এই চরণ কোথায় আমি করিব রক্ষণ।
ওই দৃশ্য দেখার পরে বলি মনে চিন্তা করে, এ মানুষ নহে সাধারণ, এখন জমি কোথায় পাবো, কি করে এই জমি দেব। সতী নারী ঘরে তার ছিল যে একজন, বলির স্ত্রীর নাম বৃন্দাবলী। ছুটিয়া চলিল বলি, সতীর কাছে গিয়ে ডেকে কয়ে, বড় বিপদে পড়িয়াছি, তাই তোমার কাছে আসিয়াছি, রক্ষা করো আজি হে আমার। কি হয়েছে? একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও, নাভিস্থল থেকে বেরিয়েছে পা, দুই পায়ে ঢেকেছে এ বিশ্বভুবন। আমি বলেছিলাম ওর ধারে যা চাইবে দেব তোমারে, এখন সব জমি দুই পায়ে করেছে হরণ। এবে সে বলে ডাকি, তৃতীয় চরণ কোথা রাখি। বৃন্দাবলী বলে দেখি, কেমন মানুষ রতন। বৃন্দাবলী গিয়ে দেখতে পায় এমন মানুষ তো জন্মে না কেউ দুনিয়ায়, নাভিস্থল থেকে পা হয়, ব্যাপারটা কেমন। তবে সাধারণ মানুষ নহে, বৃন্দাবলী ডেকে কহে, ভাগ্যবশে এসেছে মহামানব কোন জন। তুমি একটা কাজ করো, কি, এই যে তোমার 3.5 হাত দেহ জমি, এই জমি তো তুমি এখনো দেও না। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেরে মহালস। আমার হেন মনে লয় এ কোনো মানুষ নয়, হয়তো আমাদের দরজায় এসেছে সেই বৈকুণ্ঠের নারায়ণ। তোমার অহংকার চূর্ণ করিতে অহংচূর্ণ দীনবন্ধু এসেছে দরজাতে। এই সুযোগ তুমি হারাবে না এখন, তাড়াতাড়ি তুমি যাও, বসে চরণ তলে ডেকে কও, এখনো জমি বাকি আছে সনদি এমন। যখন বলবে কোথায় জমি, তখন কহিবে তুমি, আমার মা বাবা একত্তরে যে জমি দিয়েছে তর্জি করে দেহ জমি, তারে সাধু জনে কয়। তুমি এবার কৃপা করে তোমার তৃতীয় চরণ রাখো আমার এই জমির পরে, যাতে এই জীবন ধন্য। এ কথা যেই কহিল, আমার নারায়ণ তৃতীয় পা বলির মাথার পরে দিল। প্রেমানন্দে হরি হরি বল ভক্ত। তখন ভগবান বলেছে, বলি তোমার কাছে একটা কথা বলি। কি প্রভু?
এই বুদ্ধি তোমায় কে দিল আমার কাছে একটু খুলে বলো। কারণ নিশ্চয়ই তোমার ঘরে সতী নারী বিরাজ করে। পতি যদি বিপদে পড়ে, সতী নারী বুদ্ধির দ্বারাই রক্ষা করে তারে সর্বক্ষণ। সতী ঘরে থাকিলে কাহারও সতী, তার হয় না দুর্গতি। কঠিন বিপদে হয় না ক্ষতি, রক্ষা করে তারে সর্বক্ষণ। এই জন্য আগে গাজি গান হতো, গাজি গানে গাতো না, সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, অসতীর প্রতি যেমন ভাঙা নৌকার গুড়া, গাতো না? বাড়ির শোভা গুয়া নারকেল, ঘরের শোভা দোয়া, নারীর শোভা শীতে সিন্দুর মাথায় বান্ধে খোয়া। আগে যে সংস্কৃতিগুলো ছিল কোথায় চলে যাচ্ছে? হয়তো আমরা মরে গেলে তারপরে আবার কি আসবে জানিও না। যেদিকে যাচ্ছে এখন পৃথিবী, তাই ভগবান বললেন তোমার ঘরে সতী আছে। সতী না থাকলে এই সূক্ষ্ম বুদ্ধির দ্বারায় তুমি বাঁচতে পারতে না। এই জন্যে শাস্ত্রে লেখা আছে সতী কাকে বলে? ক্রোধে হাস্যা রতিবেশ্যা, ভোজনে জননী সমা, বিপদে সুবুদ্ধি দাত্রী, সা নারী প্রাণদুর্লভা। স্বামী যদি ক্রোধ করে মৃদু হাসি দিয়ে অধরে, তখন সেই হাসির সাগরে স্বামীর ক্রোধ নিমজ্জিত করিয়া ফেলায়। ক্রোধে হাস্যা রতিবেশ্যা, স্বামী চাহিলে রতি হয় তার সতীর মতি। আর কি? ভোজনে জননী সমা, স্বামীকে সেবা দিতে যখন যায়, মা যেমন সন্তানকে আদর করে সেবা দেয়, ঠিক তেমন করে এটা একটু খাও, এটা একটু খাও, এটা না খাও, এইটা ভালো হয়েছে দেখো, আর এক মুঠ ভাত খাও, কয় না? তুমি না খাতে খাতে শরীরটা শুকিয়ে গেল। কি দিয়ে খাবা বলো? একটু মাগুর মাছের ঝোল রান্না করেছিলাম গোল আলু দিয়ে, ওটা ছোট ছেলেটার জন্য একটু রাঁধছিলাম, ওখান থেকে একখান মাছ দিয়ে মাখায় খাও তো একটু ঝোল নিয়ে, আর তোমার জ্বালায় মোটে বাঁচলাম না। ওইটা খাবার পরে কেননা বাটি ভরে দুধি সর নিয়ে আসলো, এই দেখো একটু সর রাখছিলাম, এইটু খাই দাও, খাতেই হবে। দেখেছি সতী নারী। আর যদি অসতী হয়, মনে মনে ভাবে ও যত কম খায় আমার দিক দিয়ে ভালো। একটা গল্প মনে পড়িছে, কব না? থাক, কব না। আমি বাবা বুড়ো মানুষ, খারাপ কথা কব কেন? কি বলবো? বলতেই হবে। আমার মানা করি দেখো, আমি না কয়ে যাই নাকি? আমি তো সোনার গরজ কেমন তাই একটু এক্সামিন করে দেখলাম। আপনারা কোনোদিন পোলো দিয়ে মাছ ধরেছেন? পোলো দিয়ে ধরেছেন? খুব বেশি জলে পোলো দিয়ে মাছ ধরা যায় না, হাঁটু জল টলয়, পোলোর ভিতর মাছ পড়লি কেমন গড় গড় করিয়ে ওঠে, বাড়ি একটা কায়দা। সে কায়দা অন্যরকম কায়দা।
তারপরে ঠুসি জাল দিয়ে কই মাছ ধরিস? অল্প জল শুকোয় শুকোয় প্রায় গেছে। ওই যে জায়গা দিয়ে কিষানরা পাড়ায় পাড়ায় যেত, ওই জায়গা একটু জল বাজিয়ে থাকতো, ওই জায়গায় সে কই মাছ শীতকালে সে লাল লাল দুটো চোখ আর চুপ করে থাকতো। ঠুসি জাল দিয়ে খপাত করে ধরে নিয়ে হায় হায় রে। তা পোলো বাইয়ে এক ভদ্রলোক 22টা কই পাইছে, সাইজ মতো কই, ছোট ক্যান কই, এ তো গল্পের কই, 3 টাকা লাগবে না কই, বড় বড় কই। গৃহিণীর কাছে এসে বলছে, শুনছো 22খানা কই পেয়েছি। ওই দেখে ওর বোর লালা ঝরিয়ে যাচ্ছে মুখে, কোন সময় রান্না করব, কোন সময় পেট ভরবো। তুমি আমার কথা মানো, 11টা ঝোল দেবা আর 11টা ভাজা করিয়া, উদর পুরিয়ায় আমরা খাবো। বাহ! এই কথা বলার পরে স্বামী গেছে বাজারে, বাজার থেকে এসে ভোজনও করিব। উনি 11টা ঝোল দেশে আর 11টা ভাজিছে। সে কি কই, তেল আলা কই, বুক লাল হয়ে গেছে সব কয়টা। 250 গ্রামের ওজনের কম না একটাও। সে কই তো কই মতো কই, ও কামড় দিলি ও হা হা। পাভানে কোন জায়গায়? আগে কোচড়ি ধরে টান দিলি দাড়ির মধ্যে তাই পাওয়া যেত না। একেবারে নিজে কি ঘরের কথা করছি, এই জায়গা কব না। আমি কি কলকাতা টালিগঞ্জে যেয়ে কব নাকি? ওরা বুঝবে না আমার কথা। এখন ভাবতেছে তাহলে ভাজা কই কেমন হয়েছে, একটা খাইয়ে দেখি। কেমন হলো ভাজা কই মনে আছে ভাব, একটা কই খেয়ে চাখিয়া দেখিব। এই বলে ভাজা কই একটা যখন খেলো, মারাত্মক স্বাদ ওই কই মাছে পেল। এবার ভাবে ঝোলের কই দেখি কেমন হয়। আহা, ঝোল থেকে তুলে কই একটা বেছে খায়। ঝোলের কই আরো মারাত্মক। এখন ঝোলের কই খাবার পরে ভাজার স্বাদ ভুলে গেছে। ভাজা কই আরো কিন্তু 10টা পড়ে আছে। ভাবলো ভাজা গাজানো কেমন লাগছিল রে, আর একটা খাইয়ে দেখি। এই বলে ভাজা কই আর একটা খায়। ভাজা কই খেয়ে ঝোলের কইয়ের স্বাদ ভুলে যায়। ঝোলের গাজানো কেমন লাগছিল, আর একটা খাই। এই বলে ঝোলের কই আর একটা খেলো, আবার ওই ভাজা কইয়ের স্বাদ ভুলে গেল। আবার একটা ভাজা কই খেয়েছে, আবার খাইয়ে ঝোলের ডার স্বাদ ভুলে গেছে। আবার একটা ঝোলের তাকাইছে, এই খাটি খাটি 21টা দফা সারিয়ে ফেলিছে, আর একটা আছে। এখন ভাবতেছে করলাম কি। ওটাও প্রায় খাটি গেছিল। তখন মনে পড়েছে উনি তো বাজারে গেছে, অন্তত একটা তো ওনার জন্য না রাখলে হয় না। তাহলে বাড়ি আসে শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা দেবে। এই সালসার নাম শুনেছ এখনো? শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। স্বামী যখন বাড়ি এলো ক্ষুধা পেটে, ডাক দিয়ে বলে তখন বউয়েরও নিকটে, কলবে মান চেনেছি আমার কথা মানো, তাড়াতাড়ি কই মাছ দিয়ে ভাত আনো। এইবার থালায় ভাত ভরিয়ে এক পাশে কই মাছ দিয়ে করো জোরে
পাজাল প্রদীপ ধরায় নিয়ে, যারা আপনাকে করছি না, কিন্তু আপনারা তো সবাই ভালো, আমার বিধানসভা খারাপ হবে কেন বোঝেন না? যারা একটু খারাপ মহিলা না না, তারা নাকে কান্তি পারে, যা ফেসাদ ফেসাদ করে কান্তি পড়ে, চোখে খোঁচা দিলেও জল পড়বে না, এমন ভাব করবে যেন কি কান্না কান্তিছে। ওই থালায় কই মাছ দিয়ে পাজাল প্রদীপ ধরাই নিয়ে আরে ঘোমটা দিয়ে কাঁদতেছে। স্বামী খাওয়া বন্ধ করে কয়, কি হইছে, তোমার মা মরিছে না বাবা মরিছে? কয়, তুমি তো জন্ম দাবো রে, তাই ভাবিয়ে গেলে কেন আমার মা মরবে? অলক্ষণীয় কথা। কয়টা কান্তিছ কেন? কয়, জীবনে কোনোদিন তো আমার ব্যথা তুমি বুঝিয়ে না। তার মানে কই মাছ আনছিলে, কত আশাই ছিল একটা কই খাবো, তা তোর ভাগ্যে জুটবে না নে। 21টে খাইছে, কিন্তু কয় আমার পাতে একটা কই দিয়ে তুমি কি বলছো আমার সাক্ষাতে? কয়, এই তো আমি যে পরে যাইয়া কি খাই, জীবনে তো সে হিসেব নেও নাই। 22টে কই, একটা আমারে দিলে, আর 21টে কই? কয়, তুমি তো 22টে কই আনছিলে। 22টা কই দেখতে যেন কই এক রাশি, দুইটা দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাশি। এই পাশে গণক আছে না, সুরেন আচার্য, হ্যাঁ উনি আইছিল অ্যাস্ট্রোলজার। তা উনি মাঝে মাঝেই কয়, তোমার ছেলের রাশি চক্রটা কেমন, আমি একটু গুনি। তুমি তোর পয়সা দিয়ে যাও নাই। কই মাছ দেখে কয়, দিদিমণি যদি 2টো কই আমারে দাও, তাহলে তোমার ছেলের হাত টাত দেখে রাশি চক্র গুনিয়ে দিয়ে যাবো। ওনারে দুটিয়ে দিলাম, তোমার ছেলের জন্য এটা তাবিজও নিলাম। এই কথা শোনার পরে স্বামী ডেকে কয়, 2টো কই দিলেই তো 1 কুড়ি রয়, তাও তো থাকে কই 20। কয়, এই তো বুঝবা না তো, দুটিয়ে নিয়ে গেছে পাশের বাড়ির রাঙা বুড়ি। উনি আইছিল, আসে কয়, দেব আসা রে, এইরকম কই মাছ জীবনেও দেখি নাই রে, যদি 2টে কই দিতি রে, কই মাছ খাইয়ে যদি মরিয়াবো ধরতাম, তাহলে স্বর্গ পাতাম। না দিয়ে পারা যায়? আমার মনটা ওই রকম না, সেই মার খোলে আমি জন্মি নেই। দিলাম 2টে, আমি খাই আর না খাই, রাঙা বুড়ি তো 2টে নিয়ে যাক। কি কি পাতাইয়ে পাতাইয়ে কয়। স্বামী বলে, তারপরে তো 18টা রয়। বউ তখন ডেকে ডেকে স্বামীর কাছে কয়, তারপরে তো কইছিল 18। আমি কতদিন বলিছি, বদনাটা ফুটো হয়ে গেছে, জলের মগটা ফুটো হয়েছে, ওই 18 আইছিল, ওই ফুটো সারিছি, তারে 2টে কই দিছি। কয়, তাও তো থাকে 16। এই তো জীবনে কি নিছো, একখান পোলো আওলাদ করে আনছিলে, যার পোলো কই তো থাকে 16, তারে 2টে দিছি বলে একটু কলো। কয়, তাও তো থাকে 14। কয়, 2টে নিয়ে গেছে তোমার ওই মামা তো ভাই বৈদ্য। সে কয়, আমারে 2টে দাও। কয়, তাও তো থাকে 12। কয়, 2টে নেছে তোমার মামা তো বোন সরো। কয়, তাও তো থেকে 10। কয়, 2টে দিয়ে রাখছি, 1 ঠিলে কাঁচা রস। কয়, তাও তো থেকে 8। কয়, 2টে দিয়ে রাখছি, ছোট্ট 1 বোঝা কাষ্ট। কয়, তাও তো থাকে 6। কয়, 2টে ওই যে 10 সময় গোষ্ঠী গোষ্ঠী হয়ে গেছে ক্ষয়। তুমি তো একদিন বলেছিলে যে কই মাছ ভালো করিয়া না ধুয়ে যেন রান্ধে না হতে আষ্টে গন্ধ করে। কয়, তাও তো তাকে 4। কয়, ওই কই মাছ যখন খারুর মধ্যে ছিল তো অন্তে বের করতে করতে কাতরাতি 2টে হয়ে গেছে ঘরের বাইরে। কয়, তাও তো তাকে 2।
কয় একটা দিয়ে রাখছি একটা সেলাই করা সুই। কয় তাও তো থাকে এক। কয় নিবংশে ওইটা তোর পাতে চোখ পাক্কাইয়ে দেখ। যদি হোস ভালো মানুষের তাহলে ওর অর্ধেক তুই খাও, অর্ধেক আমার জন্য থো। 21টো খাওয়ার পরেও কয় অর্ধেক আমার জন্য। কায়দা আছে, বুঝেছেন ব্যাপারটা কি? আর সতী নারী যারা নিজে খায় না তো মোটে, তাদের ভাগ্যে কতটুকু এ জগতে জোটে। সবাইকে সেবা করাইয়ে যেটুক পিছে রয়, সেইটুক প্রসাদ স্বরূপ নিজে গ্রহণ করায়। তাই নারায়ণে ডেকে বলে, বলি রাজার কাছে, বুঝে নিলাম তোমার ঘরে সতী নারী আছে। আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও, আমি তোমাকে বর দেব। শোনো, তুমি যদি স্বর্গে যাও তাহলে তোমার সঙ্গে শত মূর্খ দেব, আর যদি পাতালে যাও তাহলে পঞ্চ পণ্ডিত দেব। বলো কোথায় যাবা? দেখেন কি মারাত্মক কথা। বলি রাজা ডেকে বলে, করতে চাই না তর্ক, স্বর্গ চাই না সঙ্গে নিয়ে যাব শত মূর্খ। যদি 100 জন মূর্খ আমার সাথে থাকে, ওই স্বর্গই নরককুণ্ড হবে। তার চাইতে পঞ্চপণ্ডিত নিয়ে যদি আমি পাতালেতে যাই, ওই পাতাল আমার স্বর্গ হবে বলি তোমার ঠাই। এই জন্য আগে বুড়ো বুড়িরা বলতো, বুঝিয়ে শুনিয়ে মানুষের সঙ্গ নিস, বুঝলি, বুদ্ধিমানের লাথি খাওয়া ভালো, বলতো না? বুদ্ধিমানের লাথি খাওয়া ভালো। তাহলে শত মূর্খ নিয়ে আমার স্বর্গে গিয়ে লাভ নাই। কেন? ওই স্বর্গ সুখ, বৈকুণ্ঠ সুখ, ওতে আনবে চরম দুঃখ। কারণ ওই মূর্খের দল বুঝবে না তো। এই কথা এতক্ষণ বললাম কি কারণ? মন দিয়ে ভক্তবৃন্দ করিবেন সবুজ। সব ভূমি নেবার পরে দেহ ভূমি ছিল, দেহ ভূমি দিয়ে বলি পরাণ কেড়ে নিল। এই জন্য আমার গান, ও তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করিলি না ও মন চাষা? এইবার আসে আলোচনা। এখনো একটা প্রশ্ন নিয়ে কিন্তু